একবার ভেবে দেখুন, আপনার সহকর্মী বা বন্ধুরা জীবনে কত কঠিন চ্যালেঞ্জ পার করে এগিয়ে যাচ্ছে, আর আপনি হয়তো ছোটখাটো বাধাতেই হাল ছেড়ে দিচ্ছেন। তাদের কি কোনো সুপার পাওয়ার আছে যা আপনার নেই? উত্তর হলো হ্যাঁ, আছে। আর সেটা হলো মেন্টাল টাফনেস। আজকের এপিসোডে আমরা শিখব সেই 7টি গোপন সূত্র যা সফল মানুষদের সাধারণদের থেকে আলাদা করে। বুক এক্সপ্লোরারে আপনাদের সবাইকে স্বাগতম। একটু আগেই আমরা যে সুপার পাওয়ারের কথা বলছিলাম, অর্থাৎ মেন্টাল টাফনেস, এটি আসলে কি? আমাদের সমাজে একটা ভুল ধারণা প্রচলিত আছে। আমরা মনে করি মানসিকভাবে শক্তিশালী হওয়া মানে হলো আবেগহীন হওয়া, কখনো না কাঁদা কিংবা রোবটের মতো আচরণ করা। অথবা অনেকে ভাবেন যারা খুব রাগী বা যারা গলার স্বর উঁচুতে রেখে কথা বলেন তারাই বোধহয় মানসিকভাবে শক্তিশালী। কিন্তু ডেমন জাহারিয়াদেস তার বই দ্য মেন্টাল টাফনেস হ্যান্ডবুকে এই ধারণাটিকে সম্পূর্ণ ভুল প্রমাণ করেছেন। লেখকের মতে মানসিক শক্তি কোনো অভিনয় নয়, এটি হলো ঝড়ের মধ্যে টিকে থাকার ক্ষমতা। কল্পনা করুন আপনার হাতে একটি কাঁচের বল আছে এবং একটি টেনিস বল আছে। আপনি যদি কাঁচের বলটি মাটিতে ফেলেন সেটি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, কিন্তু টেনিস বলটি, সেটি যত জোরে মাটিতে আঘাত করবে ঠিক ততটাই জোরে বাউন্স ব্যাক করে ফিরে আসবে। আমাদের জীবনটাও ঠিক মেঝের মতো কঠিন, যা বারবার আমাদের আঘাত করবে। এখন প্রশ্ন হলো, আপনি কি সেই কাঁচের বলটি হবেন যে আঘাত পেলেই ভেঙে যায়, নাকি আপনি সেই টেনিস বলটি হবেন যে আঘাতকে শক্তিতে রূপান্তর করে দ্বিগুণ বেগে ফিরে আসে? ডেমন জাহেরিয়াদেস বলছেন এই টেনিস বলের মতো মানসিকতা তৈরি করাটাই হলো মেন্টাল টাফনেস। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাই আমি তো জন্মগতভাবে এত শক্ত নই, আমার দ্বারা কি এটা সম্ভব? এই বইটির সবচেয়ে সুন্দর দিক হল লেখক এখানে প্রমাণ করেছেন যে মেন্টাল টাফনেস কোনো জন্মগত প্রতিভা বা গড গিফটেড ট্যালেন্ট নয়। এটি কোনো চোখের রঙের মতো বিষয় নয় যা আপনি বদলাতে পারবেন না। বরং মানসিক শক্তি হল আপনার শরীরের পেশি বা মাসেলের মতো। আপনি যদি জিমে গিয়ে সঠিক নিয়মে ডাম্বেল তোলেন, আপনার বাইসেপ যেমন শক্তিশালী হতে বাধ্য, ঠিক তেমনই আপনি যদি মনের সঠিক ব্যায়াম করেন, আপনার মানসিক শক্তি বাড়তে বাধ্য। আপনি এখন কতটা দুর্বল বা কতটা আবেগপ্রবণ সেটা কোনো ব্যাপারই না। সঠিক গাইডলাইন পেলে যে কোনো মানুষ, হ্যাঁ যে কোনো মানুষ, নিজেকে একজন মেন্টাল ওয়ারিয়র বা মানসিক যোদ্ধায় পরিণত করতে পারেন। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা বইটির প্রতিটি পাতা থেকে নির্যাস বের করে এনেছি। লেখক ডেমন জাহারিয়াদেস মোট 7টি নির্দিষ্ট ধাপ বা অভ্যাসের কথা বলেছেন। এই 7টি ধাপ একে অপরের সাথে যুক্ত। আপনি যদি প্রথমটি না বোঝেন তবে দ্বিতীয়টি কাজ করবে না। তাই অনুরোধ থাকবে এই ভিডিওটিকে নিছক একটি বিনোদন হিসেবে না দেখে একটি মেন্টাল ট্রেনিং সেশন হিসেবে দেখুন। প্রতিটি পয়েন্ট শোনার পর নিজের জীবনের সাথে মিলিয়ে নিন। কেন আমাদের এই মানসিক শক্তি প্রয়োজন? কারণ আমাদের মস্তিষ্ক বা ব্রেন ডিজাইন করা হয়েছে আপনাকে বাঁচিয়ে রাখার জন্য, আপনাকে সফল করার জন্য নয়। আমাদের মস্তিষ্ক সবসময় চায় আরাম, সে চায় বিপদ এড়িয়ে চলতে। তাই যখনই আপনি বড় কোনো স্বপ্ন দেখেন বা কঠিন কোনো কাজ করতে যান, আপনার মস্তিষ্ক আপনাকে ভয় দেখায়, সন্দেহ তৈরি করে। এই ফ্র্যাজাইল মাইন্ডসেট বা ভঙ্গুর মানসিকতাই হলো আপনার জীবনের ভিলেন। এই ভিলেনকে পরাজিত করতেই লেখক আমাদের হাতে তুলে দিয়েছেন 7টি অস্ত্র। তাহলে আর দেরি না করে চলুন সরাসরি প্রবেশ করি বইটির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে। এই ধাপটি হলো মানসিক শক্তির ভিত্তি। যদি এই জায়গাটিতে আপনি ভুল করেন তবে বাকি কোনো কৌশলই আপনার কাজে আসবে না। লেখক এই ধাপটির নাম দিয়েছেন ভিকটিম মেন্টালিটি বা নিজেকে পরিস্থিতির শিকার মনে করা থেকে বেরিয়ে আসা। চলুন বিষয়টি গভীরভাবে বোঝা যাক। ধাপ 1, ভিকটিম মেন্টালিটি বা নিজেকে পরিস্থিতির শিকার মনে করা বন্ধ করুন। মানসিক শক্তি অর্জনের যাত্রায় এটি হলে সবচেয়ে বড় বাধা এবং একই সাথে সবচেয়ে বড় মুক্তির পথ। লেখক ডেমন জাহারিয়াদেস খুব স্পষ্টভাবে বলেছেন, আপনি কখনোই মানসিকভাবে শক্তিশালী হতে পারবেন না যদি আপনি নিজেকে সবসময় পরিস্থিতির শিকার বা ভিকটিম মনে করেন। আসুন একটু গভীরে যাই। ভিকটিম মেন্টালিটি আসলে কি? এটি এমন একটি মানসিক অবস্থা যেখানে একজন মানুষ বিশ্বাস করে যে তার জীবনের সমস্যাগুলোর জন্য সে দায়ী নয়, বরং দায়ী বাইরের পৃথিবী। যেমন, আপনার বস খারাপ তাই আপনার প্রমোশন হচ্ছে না, দেশের অর্থনীতি খারাপ তাই আপনি ব্যবসা করতে পারছেন না, অথবা আপনার বাবা মা আপনাকে যথেষ্ট সাপোর্ট দেননি তাই আপনি সফল হতে পারেননি। এই অভিযোগগুলো শুনতে খুব যৌক্তিক মনে হতে পারে এবং সত্যি কথা বলতে অনেক ক্ষেত্রে এগুলো সত্যও হতে পারে। কিন্তু লেখক বলছেন এগুলো সত্য কি মিথ্যা সেটা বড় কথা নয়। বড় কথা হলো এই চিন্তাধারা আপনাকে দুর্বল করে দিচ্ছে। যখন আপনি বলেন আমার ব্যর্থতার জন্য অন্য কেউ দায়ী, তখন আপনি নিজের অজান্তেই আপনার জীবনের চাবিকাঠি বা পাওয়ার সেই মানুষটি বা পরিস্থিতির হাতে তুলে দিচ্ছেন।
আপনি তখন নিজের জীবনের চালক বা ড্রাইভার নন, আপনি কেবল পিছনের সিটে বসে থাকা একজন যাত্রী। আর একজন যাত্রী হিসেবে গাড়িটি কোথায় যাবে তা নিয়ে আপনার কোনো নিয়ন্ত্রণ থাকে না। এটাই হলো মানসিক দুর্বলতার চূড়ান্ত লক্ষণ। বইটিতে একটি খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আলোচনা করা হয়েছে, যা হলো ফল্ট বা দোষ এবং রেসপন্সিবিলিটি বা দায়িত্বের মধ্যে পার্থক্য বোঝা। এই বিষয়টি বুঝতে পারলে আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। ধরুন, আপনি রাস্তায় হাঁটছেন এবং হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নামল। আপনি ভিজে গেলেন। এখন বৃষ্টি হওয়াটা কি আপনার দোষ? অবশ্যই না, এটা প্রকৃতির নিয়ম। কিন্তু বৃষ্টিতে না ভিজে ছাতা ব্যবহার করা বা আশ্রয় নেওয়া, এটা কার দায়িত্ব? এটা আপনার দায়িত্ব। আমাদের জীবনেও ঠিক এমনটাই ঘটে। আপনার ছোটবেলায় হয়তো আপনার সাথে অন্যায় হয়েছে, আপনার পার্টনার হয়তো আপনাকে ছেড়ে চলে গেছে, কিংবা ব্যবসায় পার্টনার আপনাকে ঠকিয়েছে। এগুলোর কোনোটিই হয়তো আপনার দোষ নয়। কিন্তু সেই পরিস্থিতির পর আপনি কি করবেন? আপনি কি ওখানেই ভেঙে পড়ে থাকবেন নাকি উঠে দাঁড়িয়ে নতুন করে শুরু করবেন? সেই দায়িত্ব সম্পূর্ণ আপনার। মানসিকভাবে শক্তিশালী মানুষেরা কখনো দোষ খোঁজে না, তারা দায়িত্ব নেয়। তারা বলে, পরিস্থিতি যাই হোক, এখান থেকে বের হয়ে আসার দায়িত্ব আমার। লেখক আমাদের সতর্ক করেছেন যে ভিকটিম মেন্টালিটি একটি নেশার মতো। এটি আমাদের সাময়িক আরাম দেয়, কারণ নিজের ব্যর্থতার দায় নেওয়া খুব কষ্টের, খুব ভারী। তার চেয়ে আঙুল তুলে অন্যকে দোষ দেওয়া অনেক সহজ। এতে আমাদের ইগো বা অহংবোধ সুরক্ষিত থাকে। আমরা ভাবি, আমি তো ভালোই ছিলাম, কিন্তু ওরা আমাকে হতে দিল না। এই আরামদায়ক মিথ্যাটি আপনাকে দিনের পর দিন দুর্বল করে রাখছে। তাহলে এই ভিকটিম মেন্টালিটি থেকে বের হওয়ার উপায় কি? লেখক কিছু প্র্যাকটিক্যাল পরামর্শ দিয়েছেন। প্রথমত, সেলফ পিটি বন্ধ করুন। হায়, আমার সাথেই কেন এমন হলো? এই প্রশ্নটি করা আজ থেকেই বন্ধ করুন। কারণ এই প্রশ্নটির কোনো উত্তর নেই যা আপনাকে সাহায্য করবে। এর পরিবর্তে নিজেকে প্রশ্ন করুন, যা হয়েছে তা হয়েছে, এখন আমি কি করতে পারি? দ্বিতীয়ত, অভিযোগ করা বা কমপ্লেনিং বন্ধ করুন। আপনি যখনই কোনো কিছু নিয়ে অভিযোগ করেন, আপনি আসলে সেই সমস্যাটির কাছে নিজের হার মেনে নিচ্ছেন। শক্তিশালী মানুষেরা অভিযোগ করে না, তারা সমাধান খোঁজে। লেখক একটি দারুণ চ্যালেঞ্জ দিয়েছেন। আগামী 7 দিন আপনি আবহাওয়া, ট্রাফিক জ্যাম, রাজনীতি বা অন্য মানুষের আচরণ নিয়ে একটিও অভিযোগ করবেন না। যখনই অভিযোগ করতে ইচ্ছে হবে, তখনই নিজেকে থামিয়ে দেবেন এবং ভাববেন, এই পরিস্থিতিতে আমার নিয়ন্ত্রণে কি আছে। যখন আপনি নিজেকে ভিকটিম ভাবা বন্ধ করবেন, তখন আপনি অনুভব করবেন এক অদ্ভুত শক্তি। আপনি বুঝতে পারবেন আপনার জীবন অন্যের দয়ায় চলছে না, আপনার জীবন আপনার হাতে। আর যখন আপনি নিজের জীবনের পূর্ণ দায়িত্ব কাঁধে তুলে নেবেন, তখনই আপনি প্রস্তুত হবেন পরবর্তী ধাপের জন্য। কারণ দায়িত্ব নেবার পর আপনার সামনে আসবে নানা ধরনের আবেগ, রাগ, ভয়, হতাশা। এই আবেগগুলোকে কিভাবে সামলাবেন, সেটাই আমাদের দ্বিতীয় ধাপের আলোচনার বিষয়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে মানসিকভাবে শক্তিশালী মানুষেরা তাদের আবেগের দাসত্ব থেকে মুক্তি পায়। ধাপ 2, আবেগের দাসত্ব বন্ধ করুন এবং ইমোশনাল ইন্টেলিজেন্স গড়ে তুলুন। নিজের জীবনের দায়িত্ব নেওয়ার ঠিক পরেই যে চ্যালেঞ্জটি আপনার সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে, তা হলো আপনার নিজেরই আবেগ বা ইমোশন। আমরা প্রায়ই দেখি অনেক মানুষ আছেন যারা অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী, কিন্তু শুধুমাত্র রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নিয়ে বা অতিরিক্ত দুঃখের কারণে হতাশ হয়ে তারা তাদের ক্যারিয়ার ধ্বংস করে ফেলেন। লেখক ড্যামান জাহারিয়াদেস বইটির দ্বিতীয় ধাপে আমাদের শেখাচ্ছেন কিভাবে এই আবেগের লাগাম টেনে ধরতে হয়। এখানে একটি বিষয় খুব পরিষ্কার করা প্রয়োজন। মানসিকভাবে শক্তিশালী হওয়া মানে আবেগহীন বা অনুভূতিহীন হওয়া নয়। আমাদের সমাজে পুরুষদের প্রায়ই শেখানো হয় যে ছেলেরা কাঁদে না বা আবেগ প্রকাশ করা দুর্বলতার লক্ষণ। কিন্তু লেখক বলছেন এটি সম্পূর্ণ ভুল ধারণা। আপনার রাগ, দুঃখ, ভয় বা আনন্দ, এগুলো সব কিছুই খুব স্বাভাবিক এবং মানবিক। সমস্যা আবেগ থাকা নিয়ে নয়, সমস্যা হলো যখন সেই আবেগ আপনার জীবনের ড্রাইভিং সিটে বসে পড়ে এবং গাড়ি চালাতে শুরু করে। কল্পনা করুন আপনি একটি গাড়ি চালাচ্ছেন। আপনার গাড়ির পেছনের সিটে কয়েকজন খুব দুষ্টু বাচ্চা বসে আছে। তারা চিৎকার করছে, লাফালাফি করছে, আপনাকে ভয় দেখাচ্ছে। এই বাচ্চারা হলো আপনার আবেগ। এখন আপনি যদি তাদের কথা শুনে ভয়ে স্টিয়ারিং ছেড়ে দেন বা রাগের মাথায় গাড়ি খাদে ফেলে দেন, তবে দুর্ঘটনা ঘটবেই। একজন দক্ষ চালক জানেন পেছনের সিটের যাত্রীদের কথা শুনতে হবে, কিন্তু গাড়ির নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখতে হবে। বইটিতে লেখক রিঅ্যাকশন বা প্রতিক্রিয়া এবং রেসপন্স বা সাড়া দেওয়া, এই দুটির মধ্যে একটি বিশাল পার্থক্য দেখিয়েছেন।
মানসিকভাবে দুর্বল মানুষেরা রিয়্যাক্ট করে আর শক্তিশালী মানুষেরা রেসপন্ড করে। বিষয়টি একটু বুঝিয়ে বলি। ধরুন অফিসের মিটিংয়ে বস আপনাকে সবার সামনে অপমান করলেন। এই মুহূর্তে আপনার মস্তিষ্কে রিয়্যাক্ট করার সিগন্যাল আসবে। হয়তো আপনি রেগে গিয়ে চাকরি ছেড়ে দেওয়ার কথা ভাববেন, অথবা অপমানে কুঁকড়ে গিয়ে নিজেকে ছোট মনে করবেন। এটি হলো পশুর মতো সহজাত প্রবৃত্তি, যেখানে কোনো বিচার বুদ্ধি কাজ করে না। অন্যদিকে রেসপন্ড করা বা সাড়া দেওয়া হলো ধীর স্থির প্রক্রিয়া। মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি সেই একই অপমানের মুখে পড়লে নিজেকে কয়েক সেকেন্ড সময় দেন। তারা ভাবেন, বস যা বলছেন তা কি সত্য? যদি সত্য হয় তবে আমি নিজেকে শুধরে নেব, আর যদি মিথ্যা হয় তবে এটা বসের সমস্যা, আমার নয়। তারা আবেগের বশবর্তী হয়ে তাৎক্ষণিক কোনো অ্যাকশন নেন না। লেখক বলছেন, যে কোনো ঘটনা এবং আপনার কাজের মাঝখানে একটা ছোট্ট বিরতি বা পজ থাকা খুব জরুরি। এই কয়েক সেকেন্ডের বিরতি ঠিক করে দেয় আপনি জিতবেন না হারবেন। তাহলে কিভাবে এই দক্ষতা অর্জন করবেন? লেখক কিছু নির্দিষ্ট টেকনিক দিয়েছেন। প্রথম টেকনিক হলো নিজেকে নিজের আবেগ থেকে আলাদা করা। যখন খুব রাগ হবে বা ভয় লাগবে, তখন নিজেকে বলবেন না যে আমি রেগে আছি, বরং বলুন আমি এখন আমার ভেতরে রাগের অনুভূতি অনুভব করছি। শুনতে খুব সামান্য মনে হলেও এই ভাষার পরিবর্তনটি আপনার মস্তিষ্কে বার্তা পাঠায় যে আপনি এবং আপনার রাগ এক জিনিস নন। রাগ একটি মেঘের মতো, যা এসেছে এবং কিছুক্ষণ পর চলেও যাবে। দ্বিতীয় টেকনিক হলো সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগকে ডেটা বা তথ্য হিসেবে দেখা, ডিরেক্টিভ বা নির্দেশ হিসেবে নয়। ধরুন সকালে ঘুম থেকে ওঠার পর আপনার ব্যায়াম করতে ইচ্ছে করছে না, আলসেমি লাগছে। এই আলসেমি হলো একটি তথ্য বা ডেটা, যা আপনাকে জানাচ্ছে যে আপনার শরীর বিশ্রাম চায়। কিন্তু তার মানে এই নয় যে আপনাকে ব্যায়াম বাদ দিতে হবে। মানসিকভাবে শক্তিশালী মানুষ এই তথ্যটি গ্রহণ করেন, কিন্তু তারপরেও নিজের লক্ষ্যের জন্য সঠিক কাজটিই করেন। যখন আপনি শিখবেন কিভাবে রাগের মাথায় ইমেল না পাঠিয়ে অপেক্ষা করতে হয় বা ভয়ের কারণে পিছু না হটে ঝুঁকি নিতে হয়, তখনই আপনি সত্যিকারের মেন্টাল টাফনেস অর্জন করবেন। মনে রাখবেন, কেউ আপনাকে রাগাতে পারে না, কেউ আপনাকে দুঃখ দিতে পারে না, যতক্ষণ না আপনি তাদের সেই অনুমতি দিচ্ছেন। আপনার আবেগের রিমোট কন্ট্রোলটি অন্য কারোর হাতে দেবেন না। নিজের আবেগকে জয় করার পর আপনি নিজেকে অনেক বেশি স্থিতিশীল এবং শান্ত অনুভব করবেন। কিন্তু জীবন তো স্থির নয়, জীবন প্রতিনিয়ত বদলায়। আর এই পরিবর্তন বা চেঞ্জকে আমরা সবচেয়ে বেশি ভয় পাই। আমাদের কমফর্ট জোন ভেঙে গেলেই আমরা অস্থির হয়ে পড়ি। তাহলে কিভাবে এই অনাকাঙ্ক্ষিত পরিবর্তনগুলোকে আলিঙ্গন করবেন, কিভাবে পরিবর্তনের ঝড়েও অটল থাকবেন, সেটিই লেখক আলোচনা করেছেন বইয়ের তৃতীয় ধাপে। চলুন পরিবর্তনের মুখোমুখি হওয়া যাক। ধাপ ৩, পরিবর্তনকে ভয় না পেয়ে আলিঙ্গন করা শিখুন। আবেগ নিয়ন্ত্রণ করা শেখার পর আপনি নিজেকে বেশ শক্তিশালী মনে করতে পারেন, কিন্তু জীবন তখনই আপনার সামনে ছড়ে দেবে তার সবচেয়ে কঠিন চ্যালেঞ্জটি, আর সেটি হলো পরিবর্তন বা চেঞ্জ। মানুষ হিসাবে আমাদের মস্তিষ্ক এমনভাবে ডিজাইন করা হয়েছে যা সবসময় নিশ্চয়তা বা সার্টেনটি খোঁজে। আমরা চাই আগামীকালটাও যেন ঠিক আজকের মতোই নিরাপদ হয়। কিন্তু বাস্তবতা হলো জীবনের একমাত্র ধ্রুব সত্য হলো পরিবর্তন। আর লেখক ডেমন জাহারিয়াডেস বলছেন, মানসিকভাবে দুর্বল মানুষ পরিবর্তনের ভয় কুঁকড়ে যায়, আর শক্তিশালী মানুষ পরিবর্তনকে উন্নতির সুযোগ হিসেবে দেখে। আমাদের অনেকেরই একটি কমফর্ট জোন বা আরামের গণ্ডি থাকে। এটি এমন এক জায়গা যেখানে কোনো ঝুঁকি নেই, কোনো নতুন চ্যালেঞ্জ নেই, কোনো ভয় নেই। শুনতে খুব আরামদায়ক মনে হলেও লেখক এই কমফর্ট জোনকে একটি সুন্দর কারাগার বলেছেন। আপনি যদি দীর্ঘদিন একই কাজ করেন, একই মানুষের সাথে মেশেন এবং কোনো ঝুঁকি না নেন, তবে আপনি নিরাপদ থাকবেন ঠিকই, কিন্তু আপনার মানসিক বৃদ্ধি বা গ্রোথ ওখানেই থেমে যাবে। মনে রাখবেন, একটি জাহাজ বন্দরে সবচেয়ে বেশি নিরাপদ, কিন্তু জাহাজ তো বন্দরে দাঁড়িয়ে থাকার জন্য তৈরি করা হয়নি। জাহাজ তৈরি হয়েছে উত্তাল সমুদ্রে পাড়ি দেওয়ার জন্য। বইটিতে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, যে কোনো কঠিন পরিস্থিতিতে টিকে থাকার মূলমন্ত্র শক্তি নয়, মূলমন্ত্র হল মানিয়ে নেওয়ার ক্ষমতা বা অ্যাডাপ্টেবিলিটি। ডাইনোসররা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী ছিল, কিন্তু তারা পরিবর্তনশীল পৃথিবীর সাথে মানিয়ে নিতে না পেরে বিলুপ্ত হয়ে গেছে। অন্যদিকে মানুষ টিকে আছে কারণ আমরা মানিয়ে নিতে পারি। মানসিক শক্তি মানে এই নয় যে আপনি পরিবর্তনের স্রোতের বিপরীতে দাঁড়িয়ে দেওয়াল তুলে দেবেন, বরং মানসিক শক্তি হল সেই স্রোতের সাথে তাল মিলিয়ে নতুন গন্তব্যে পৌঁছানো। কিন্তু পরিবর্তনকে মেনে নেওয়া এত কঠিন কেন? কারণ আমরা অজানাকে ভয় পাই। যখনই আমাদের চাকরি চলে যায়, রিলেশনশিপ ভাঙে বা ব্যবসায় লস হয়, আমরা আতঙ্কিত হয়ে পড়ি, কারণ আমরা জানি না এর পর কি হবে। লেখক পরামর্শ দিচ্ছেন,
পরিবর্তনের মুখোমুখি হলে ভয় পাওয়ার পরিবর্তে নিজের কৌতূহল বা কিউরিওসিটি জাগিয়ে তুলুন। ভয় মানুষকে প্রশ্ন করায়, আমার সাথেই কেন এমন হলো, এখন আমার কি হবে? আর কৌতূহল বা মানসিক শক্তি মানুষকে প্রশ্ন করায়, এই নতুন পরিস্থিতিতে আমি কি শিখতে পারি? এখানে কি এমন কোনো সুযোগ লুকিয়ে আছে যা আগে ছিল না? ধরুন, অফিসে নতুন টেকনোলজি আসার কারণে আপনার কাজের ধরন বদলে গেল। দুর্বল মানসিকতার মানুষ ভাববে, ধুর, আবার নতুন করে শিখতে হবে, এরা কি শান্তি দেবে না? তারা বিরক্ত হবে এবং পিছিয়ে পড়বে। কিন্তু মানসিকভাবে শক্তিশালী মানুষ ভাববে, দারুণ, নতুন এই স্কিলটা শিখলে আমার কেরিয়ারে ভ্যালু বাড়বে, এটা নিজেকে আপগ্রেড করার সুযোগ। পরিস্থিতি একই, কিন্তু দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে ফলাফল সম্পূর্ণ আলাদা হয়ে যায়। লেখক এখানে একটি প্র্যাকটিক্যাল এক্সারসাইজ দিয়েছেন। তিনি বলেছেন, মাঝে মাঝে ইচ্ছে করেই নিজের কমফর্ট জোন ভাঙুন। ছোট ছোট পরিবর্তন দিয়ে শুরু করুন। যেমন, প্রতিদিন একই রাস্তায় অফিসে না গিয়ে রাস্তা বদলান, নতুন ধরনের খাবার ট্রাই করুন, বা এমন কারোর সাথে কথা বলুন যার সাথে আপনি সাধারণত কথা বলেন না। এই ছোট ছোট অস্বস্তিগুলো আপনার মস্তিষ্ককে বড় পরিবর্তনের ধাক্কা সামলানোর জন্য প্রস্তুত করবে। রাবার ব্যান্ডকে যেমন না টানলে তার কার্যকারিতা বোঝা যায় না, আপনার মনের শক্তিও স্ট্রেচ বা প্রসারিত না করলে বাড়ে না। পরিবর্তনকে যখন আপনি শত্রু না ভেবে শিক্ষক হিসেবে দেখবেন, তখন জীবনের অনেক দুশ্চিন্তা কমে যাবে। আপনি বুঝবেন, পরিবর্তন আসছে মানেই নতুন কিছু অপেক্ষা করছে। কিন্তু জীবনের সব পরিবর্তনই কি আপনার হাতে থাকে? না, অনেক কিছুই ঘটে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আর এখানেই অধিকাংশ মানুষ ভুল করে। তারা এমন বিষয় নিয়ে দুশ্চিন্তা করে যা তারা কোনোভাবেই পরিবর্তন করতে পারবে না। এতে তাদের মানসিক শক্তি অপচয় হয়। তাহলে কোন বিষয়গুলোতে আমাদের ফোকাস করা উচিত আর কোনগুলো এড়িয়ে চলা উচিত? এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে বইয়ের ৪র্থ ধাপে, যা প্রাচীন স্টোইক ফিলসফির ওপর ভিত্তি করে তৈরি। এটি মানসিক শক্তির অন্যতম প্রধান স্তম্ভ। চলুন পরবর্তী ধাপে সেই রহস্য উন্মোচন করা যাক। ধাপ ৪, যা আপনার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে ভাবা বন্ধ করুন। পরিবর্তনকে মেনে নেওয়ার পর আপনি হয়তো ভাবছেন, আমি তো সব পরিবর্তনের সাথেই লড়াই করতে প্রস্তুত। কিন্তু থামুন, লেখক ড্যামন জাখালিয়াদেস এখানে আপনাকে সাবধান করেছেন। তিনি বলছেন, একজন দক্ষ যোদ্ধা সব যুদ্ধে অংশ নেয় না, সে শুধুমাত্র সেই যুদ্ধেই লড়ে যা সে জিততে পারে। আমাদের মানসিক শক্তি বা মেন্টাল এনার্জি খুব সীমিত। আপনি যদি এই এনার্জি ভুল জায়গায় খরচ করেন, তবে প্রয়োজনের সময় আপনার হাত খালি থাকবে। তাই মানসিক শক্তির ৪র্থ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হল নিজের নিয়ন্ত্রণের গণ্ডি বা সার্কেল অফ কন্ট্রোল চিনে নেওয়া। এই অধ্যায়টি মূলত প্রাচীন স্টোইক ফিলোসফি দ্বারা অনুপ্রাণিত। স্টোইকরা বিশ্বাস করতেন যে পৃথিবীর যাবতীয় বিষয়কে ২ ভাগে ভাগ করা যায়: ১, যা আমাদের নিয়ন্ত্রণে আছে; ২, যা আমাদের নিয়ন্ত্রণে নেই। অধিকাংশ মানুষের দুঃখ, হতাশা এবং মানসিক চাপের মূল কারণ হল তারা দ্বিতীয় ক্যাটাগরির বিষয়গুলো নিয়ে অতিরিক্ত চিন্তা করে। যেমন ধরুন, আপনি আগামীকাল একটি পিকনিকে যাওয়ার পরিকল্পনা করেছেন। আপনি সব আয়োজন করলেন, কিন্তু সকালে উঠে দেখলেন প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন আপনি আকাশপানে তাকিয়ে চিৎকার করেন, মন খারাপ করে বসে থাকেন বা আবহাওয়াকে গালি দেন। তাতে কি বৃষ্টি থামবে? এক ফোঁটাও থামবে না, কারণ আবহাওয়া আপনার নিয়ন্ত্রণে নেই। কিন্তু এই পরিস্থিতিতে আপনার মেজাজ কেমন থাকবে, আপনি কি ঘরে বসেই আনন্দ করবেন নাকি দিনটিই মাটি করবেন, সেটা সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে। লেখক আমাদের শেখাচ্ছেন কিভাবে আমাদের ফোকাস শিফট করতে হয়। তিনি বলছেন, অন্যের আচরণ, তাদের মতামত, অতীত ঘটনা বা দেশের অর্থনীতি, এগুলো নিয়ে চিন্তা করা মানে হল নিজের এনার্জি ড্রেনের জলে ফেলে দেওয়া। যখনই আপনি বলবেন, সে কেন আমার সাথে এমন করল, বা যদি আমি ৫ বছর আগে এই ভুলটা না করতাম, তখনই আপনি আপনার বর্তমান ক্ষমতা হারিয়ে ফেলছেন, কারণ অতীত বা অন্য মানুষ আপনার হাতে নেই। তাহলে আপনার হাতে কি আছে? আপনার হাতে আছে আপনার কথা, আপনার কাজ, আপনার চেষ্টা এবং আপনার দৃষ্টিভঙ্গি। একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি শুধুমাত্র এইটুকু জায়গাতেই তার ১০০% ফোকাস দেন। যেমন, আপনি ইন্টারভিউ দিতে গেছেন, চাকরিটি আপনি পাবেন কি পাবেন না সেটা নিয়োগকর্তার হাতে, কিন্তু ইন্টারভিউয়ের জন্য সেরা প্রস্তুতি নেওয়া, সময় মতো পৌঁছানো এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলা, এটা আপনার হাতে। ফলাফলের উপর আসক্তি কমিয়ে প্রক্রিয়ার উপর মনোযোগ দেওয়াই হলো আসল শক্তি। বইটিতে একটি চমৎকার উদাহরণ দেওয়া হয়েছে। বলা হয়েছে, ট্রাফিক জ্যামে আটকে থাকলে রাগ করা খুব সহজ, কিন্তু ভেবে দেখুন, আপনার রাগের কারণে কি গাড়িগুলো নড়বে? না। তাহলে রাগ করে নিজের রক্তচাপ বাড়িয়ে লাভ কি? এর চেয়ে ওই সময়টুকুতে অডিও বুক শোনা বা শান্ত হয়ে গান শোনা অনেক বেশি বুদ্ধিমানের কাজ।
এটিই হল নিয়ন্ত্রণহীন পরিস্থিতিতে নিজের নিয়ন্ত্রণ বজায় রাখা। লেখক একটি সহজ টেকনিক দিয়েছেন। যখনই কোনো সমস্যা নিয়ে আপনি খুব চিন্তিত হবেন, তখন একটি কাগজে 2টি কলাম আঁকুন। এক পাশে লিখুন আমি যা নিয়ন্ত্রণ করতে পারি এবং অন্য পাশে লিখুন আমি যা নিয়ন্ত্রণ করতে পারি না। এরপর দ্বিতীয় কলামটি কেটে দিন এবং ভুলে যান। আপনার সম্পূর্ণ মনোযোগ দিন প্রথম কলামে। যখন আপনি অপ্রয়োজনীয় দুশ্চিন্তা বাদ দেবেন, তখন দেখবেন আপনার হাতে প্রচুর সময় এবং শক্তি জমা হয়েছে। আপনি হালকা বোধ করবেন, মনে হবে কাঁধ থেকে বিশাল এক বোঝা নেমে গেছে। আর এই হালকা মন নিয়েই আপনি বড় বড় লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যেতে পারবেন। কিন্তু বড় লক্ষ্য অর্জন করা কি এতই সহজ? অনেক সময় লক্ষ্যের বিশালতা দেখেই আমরা ভয় পেয়ে যাই, মাঝপথে হাল ছেড়ে দিই। কিভাবে এই দীর্ঘ যাত্রায় নিজের মোটিভেশন ধরে রাখবেন, কিভাবে ক্লান্তি বা একঘেয়েমি আপনাকে গ্রাস করবে না, এর উত্তর লুকিয়ে আছে বইয়ের 5ম ধাপে। চলুন দেখি কিভাবে ছোট ছোট জয়ের মাধ্যমে বড় যুদ্ধের প্রস্তুতি নেওয়া যায়। ধাপ 5, ছোট জয়গুলো উদযাপন করুন এবং মোমেন্টাম তৈরি করুন। নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয়গুলো নিয়ে চিন্তা বাদ দেওয়ার পর আপনার হাতে এখন অফুরন্ত সময় এবং শক্তি। এখন আপনি নিশ্চয়ই বড় কোনো লক্ষ্য নিয়ে কাজ শুরু করতে চাইছেন। হতে পারে সেটা একটি নতুন ব্যবসা দাঁড় করানো, 10 কেজি ওজন কমানো বা একটি নতুন কঠিন স্কিল শেখা। কিন্তু এখানেই আমাদের মস্তিষ্ক আমাদের সাথে একটি খেলা খেলে। যখনই আমরা বিশাল কোনো পাহাড় সমান লক্ষ্যের দিকে তাকাই, আমাদের মস্তিষ্ক ভয় পেয়ে যায়। মনে হয় এত দূর যাওয়া কি আমার পক্ষে সম্ভব? এই ভয় থেকেই জন্ম নেয় প্রোক্রাস্টিনেশন বা গড়িমসি। লেখক ড্যামন জাহারিয়াদেস এই সমস্যার একটি অত্যন্ত কার্যকর বৈজ্ঞানিক সমাধান দিয়েছেন। তিনি বলছেন, মানসিক শক্তি ধরে রাখার জন্য আপনাকে পুরো পাহাড়ের দিকে তাকাতে হবে না, আপনাকে তাকাতে হবে শুধু পরবর্তী পদক্ষেপটির দিকে। আর এই ধাপে আমাদের অস্ত্র হল স্মল উইন্স বা ছোট ছোট জয়। আমাদের মস্তিষ্ক ডোপামিন নামের একটি কেমিক্যালের উপর চলে, যা আমাদের ভালো লাগার অনুভূতি দেয়। যখন আমরা কোনো কাজ সফলভাবে শেষ করি, তখন মস্তিষ্কে ডোপামিন রিলিজ হয় এবং আমরা খুশি হই। কিন্তু আমরা যদি ভাবি আমি যেদিন কোটিপতি হব সেদিনই শুধু খুশি হব, তবে সেই দিনটি অনেক দূরে। মাঝখানের এই দীর্ঘ সময়টিতে কোনো ডোপামিন না পেয়ে আপনার মস্তিষ্ক হতাশ হয়ে পড়বে এবং আপনি হাল ছেড়ে দেবেন। তাই লেখক বলছেন, আপনার বড় লক্ষ্যটিকে টুকরো টুকরো করে ছোট ছোট টার্গেটে ভাগ করে ফেলুন। যেমন আপনি যদি একটি বই লিখতে চান, তবে ভাববেন না আমাকে 300 পৃষ্ঠা লিখতে হবে, বরং ভাবুন আজ আমি শুধু 500 শব্দ লিখব। যখন আপনি সেই 500 শব্দ লিখে ফেলবেন, তখন নিজেকে বাহবা দিন। এই ছোট জয়টি আপনার মধ্যে আত্মবিশ্বাস তৈরি করবে যে আমি পারি। এই আত্মবিশ্বাসই আপনাকে পরের দিনের 500 শব্দ লেখার জ্বালানি যোগাবে। একেই বলা হয় মোমেন্টাম। একটি থেমে থাকা চাকাকে ঘোরাতে অনেক শক্তি লাগে, কিন্তু একবার ঘুরতে শুরু করলে সেটি খুব সহজেই চলতে থাকে। ছোট জয়গুলো আপনার জীবনের চাকাকে সচল রাখে। বইটিতে একটি গুরুত্বপূর্ণ অভ্যাসের কথা বলা হয়েছে, সেলিব্রেটিং দি এফর্ট নট জাস্ট এ রেজাল্ট। আমরা সাধারণত শুধু চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করি, কিন্তু মানসিকভাবে শক্তিশালী মানুষ প্রতিদিনের প্রচেষ্টাকে উদযাপন করে। আজ জিমে গিয়েছেন? দারুণ। আজ ডায়েট ব্রেক করেননি? সাবাস। এই ছোট ছোট পজিটিভ রিইনফোর্সমেন্ট বা নিজেকে পুরস্কৃত করা আপনার মানসিক শক্তিকে ইস্পাত কঠিন করে তোলে। লেখক আরও বলেন, এই অভ্যাসটি কঠিন সময়ে আপনাকে টিকিয়ে রাখে। যখন আপনি খুব হতাশায় থাকবেন, তখন বড় কিছু করার চেষ্টা করবেন না, শুধু আপনার বিছানাটি সুন্দর করে গুছিয়ে ফেলুন। এটি দিনের প্রথম কাজ এবং এটি দিনের প্রথম জয়। এই একটি ছোট কাজ আপনাকে মনে করিয়ে দেবে যে আপনার জীবনে এখনও শৃঙ্খলা এবং নিয়ন্ত্রণ আছে। ইউএস নেভি সিল অ্যাডমিরাল উইলিয়াম ম্যাক্রাভেনও ঠিক একই কথা বলেছিলেন, বিশ্ব জয় করতে চাইলে আগে নিজের বিছানা গোছানো দিয়ে শুরু করুন। ছোট জয়ের মাধ্যমে আপনি এগিয়ে যাচ্ছেন, আত্মবিশ্বাস বাড়ছে, কিন্তু সফলতার রাস্তায় সব সময় জয় আসবে না। মাঝে মাঝে আপনি আছাড় খাবেন, ভুল করবেন, ব্যর্থ হবেন। আর ঠিক তখনই আপনার মানসিক শক্তির আসল পরীক্ষা শুরু হবে। অধিকাংশ মানুষ ব্যর্থতাকে শেষ মনে করে থেমে যায়, কিন্তু আপনি যদি মানসিকভাবে শক্তিশালী হতে চান, তবে ব্যর্থতার সাথে আপনার সম্পর্ক বদলাতে হবে। ব্যর্থতাকে কিভাবে দেখবেন, সেটিই আমাদের 6ষ্ঠ ধাপের আলোচনার বিষয়। চলুন ব্যর্থতার ভয়কে জয় করা যাক। ধাপ 6, ব্যর্থতাকে ভয় পাওয়া বন্ধ করুন এবং ভুল করার সাহস রাখুন। ছোট ছোট জয় উদযাপন করতে করতে আপনি এগিয়ে যাচ্ছেন, কিন্তু হঠাৎ একদিন আপনি মুখ থুমড়ে পড়লেন। আপনি যে প্রজেক্টে এত খেটেছিলেন তা ফ্লপ করল, বা যে পরীক্ষায় পাশের আশা ছিল তাতে ফেল করলেন। এই মুহূর্তে আপনার মস্তিষ্ক আপনাকে বলবে, তুমি ব্যর্থ, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না।
অধিকাংশ মানুষ এখানেই হাল ছেড়ে দেয়, কিন্তু লেখক ড্যামন জাহারিয়াডেস বলছেন মানসিকভাবে শক্তিশালী হওয়ার ষষ্ঠ ধাপ হল ব্যর্থতাকে জীবনের শেষ অধ্যায় না ভেবে একটি শিক্ষণীয় অধ্যায় হিসেবে দেখা। আমাদের সমাজে ব্যর্থতাকে একটি অপরাধ হিসেবে দেখা হয়। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে ভুল করা খারাপ, কিন্তু বাস্তবতা হল ভুল ছাড়া শেখার আর কোনো দ্বিতীয় পথ নেই। লেখক একটি খুব শক্তিশালী কথা বলেছেন, আপনি যদি ভুল না করেন তার মানে হলো আপনি যথেষ্ট চেষ্টাই করছেন না। যারা সবসময় নিরাপদ খেলে তারা হয়তো ভুল করে না, কিন্তু তারা নতুন কিছু সৃষ্টিও করতে পারে না। বইটিতে ব্যর্থতাকে দেখার দুটি দৃষ্টিভঙ্গির কথা বলা হয়েছে। প্রথমটি হলো ফিক্সড মাইন্ডসেট বা স্থির মানসিকতা। এরা মনে করে ব্যর্থতা মানেই হলো আমি অযোগ্য। এরা ভাবে আমি ফেল করেছি মানে আমি লুজার। দ্বিতীয়টি হলো গ্রোথ মাইন্ডসেট বা বিকাশমান মানসিকতা। এরা মনে করে ব্যর্থতা হলো উন্নতির একটি ধাপ মাত্র। এরা ভাবে আমি ফেল করেছি মানে আমি শিখলাম যে এই পদ্ধতিটি কাজ করে না, পরের বার অন্যভাবে চেষ্টা করব। ইলন মাস্কের উদাহরণ দেখুন, তার প্রথম 3টি রকেট উৎক্ষেপণ ব্যর্থ হয়েছিল। তিনি যদি তখন লজ্জা বা ভয়ের কারণে থেমে যেতেন, তবে আজকের স্পেস এক্স বা টেসলা আমরা দেখতাম না। হ্যারি পটারের লেখিকা জে.কে. রাউলিং 12 জন প্রকাশকের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন। তারা কি ব্যর্থ ছিলেন? না, তারা ব্যর্থতাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন। মানসিক শক্তি মানে হল লজ্জা, অপমান বা লোকে কি বলবে এই ভয়গুলোকে উপেক্ষা করে আবার উঠে দাঁড়ানোর সাহস। লেখক পরামর্শ দিচ্ছেন, ভুল করার জন্য নিজেকে অনুমতি দিন। পারফেকশনিজম বা নিখুঁত হওয়ার চেষ্টা হলো মানসিক শক্তির শত্রু। পারফেকশনিস্টরা কাজ শুরু করতে ভয় পায়, কারণ তারা ভুল করতে চায় না। কিন্তু আপনি যদি গুড এনাফ বা যথেষ্ট ভালো কাজ দিয়ে শুরু করেন এবং পথে ভুল করতে করতে শোধরাতে থাকেন, তবে আপনি অনেক দূর যাবেন। বইটিতে একটি এক্সারসাইজ দেওয়া হয়েছে যা হলো রিজেকশন থেরাপি, অর্থাৎ ইচ্ছে করে এমন পরিস্থিতিতে যান যেখানে আপনি প্রত্যাখ্যাত হতে পারেন। যেমন কোনো দোকানদারের কাছে গিয়ে অযৌক্তিক ডিসকাউন্ট চাওয়া। যখন আপনি শুনবেন না, তখন দেখবেন আকাশ ভেঙে পড়েনি। ধীরে ধীরে আপনার মন ব্যর্থতা বা প্রত্যাখ্যানের ভয় থেকে মুক্ত হয়ে যাবে। আপনি তখন ব্যর্থতাকে আর ব্যক্তিগত অপমান হিসেবে নেবেন না, বরং ডেটা বা তথ্য হিসেবে নেবেন। যখন আপনি ব্যর্থতাকে আলিঙ্গন করতে শিখবেন, তখন আপনি অপ্রতিরোধ্য হয়ে উঠবেন, কারণ হারানোর ভয় যার নেই তাকে কেউ থামাতে পারে না। কিন্তু প্রশ্ন হলো, এই যে বারবার ব্যর্থ হওয়ার পরও উঠে দাঁড়ানো, প্রতিদিন একই রুটিন মেনে চলা, এর জন্য কি আমাদের সবসময় মোটিভেশন বা উৎসাহ থাকবে? সত্যি বলতে থাকবে না। এমন অনেক দিন আসবে যখন আপনার কিছুই করতে ইচ্ছে করবে না। তখন কি করবেন? তখন আপনাকে বাঁচাবে বইটির সপ্তম এবং চূড়ান্ত ধাপটি। এটি হলো মানসিক শক্তির সবচেয়ে শক্তিশালী স্তম্ভ। মোটিভেশন ফুরিয়ে গেলেও কিভাবে কাজ চালিয়ে যাবেন? চলুন সেই রহস্যময় সুপার পাওয়ার সম্পর্কে জানি, যা আপনাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলবে। ধাপ 6, ব্যর্থতাকে ভয় পাওয়া বন্ধ করুন এবং ভুল করার সাহস রাখুন। ছোট ছোট জয় উদযাপন করতে করতে আপনি এগিয়ে যাচ্ছেন, কিন্তু হঠাৎ একদিন আপনি মুখ থুবড়ে পড়লেন। আপনি যে প্রজেক্টে এত খেটেছিলেন তা ফ্লপ করল, বা যে পরীক্ষায় পাশের আশা ছিল তাতে ফেল করলেন। এই মুহূর্তে আপনার মস্তিষ্ক আপনাকে বলবে, তুমি ব্যর্থ, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। অধিকাংশ মানুষ এখানেই হাল ছেড়ে দেয়, কিন্তু লেখক ড্যামন জাহারিয়াডেস বলছেন, মানসিকভাবে শক্তিশালী হওয়ার ষষ্ঠ ধাপ হল ব্যর্থতাকে জীবনের শেষ অধ্যায় না ভেবে একটি শিক্ষণীয় অধ্যায় হিসেবে দেখা। আমাদের সমাজে ব্যর্থতাকে একটি অপরাধ হিসেবে দেখা হয়। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে ভুল করা খারাপ, কিন্তু বাস্তবতা হলো ভুল ছাড়া শেখার আর কোনো দ্বিতীয় পথ নেই। লেখক একটি খুব শক্তিশালী কথা বলেছেন, আপনি যদি ভুল না করেন তার মানে হলো আপনি যথেষ্ট চেষ্টাই করছেন না। যারা সব সময় নিরাপদ খেলে তারা হয়তো ভুল করে না, কিন্তু তারা নতুন কিছু সৃষ্টিও করতে পারে না। বইটিতে ব্যর্থতাকে দেখার দুটি দৃষ্টিভঙ্গির কথা বলা হয়েছে। প্রথমটি হলো ফিক্সড মাইন্ডসেট বা স্থির মানসিকতা। এরা মনে করে ব্যর্থতা মানেই হলো আমি অযোগ্য। এরা ভাবে আমি ফেল করেছি মানে আমি লুজার। দ্বিতীয়টি হলো গ্রোথ মাইন্ডসেট বা বিকাশমান মানসিকতা। এরা মনে করে ব্যর্থতা হলো উন্নতির একটি ধাপ মাত্র। এরা ভাবে আমি ফেল করেছি মানে আমি শিখলাম যে এই পদ্ধতিটি কাজ করে না, পরের বার অন্যভাবে চেষ্টা করব। ইলন মাস্কের উদাহরণ দেখুন, তার প্রথম 3টি রকেট উৎক্ষেপণ ব্যর্থ হয়েছিল। তিনি যদি তখন লজ্জা বা ভয়ের কারণে থেমে যেতেন, তবে আজকে স্পেস এক্স বা টেসলা আমরা দেখতাম না। হ্যারি পটারের লেখিকা জে.কে. রাউলিং 12 জন প্রকাশকের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন। তারা কি ব্যর্থ ছিলেন? না, তারা ব্যর্থতাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন।
মানসিক শক্তি মানে হল লজ্জা, অপমান বা লোকে কি বলবে এই ভয়গুলোকে উপেক্ষা করে আবার উঠে দাঁড়ানোর সাহস। লেখক পরামর্শ দিচ্ছেন, ভুল করার জন্য নিজেকে অনুমতি দিন। পারফেকশনিজম বা নিখুঁত হওয়ার চেষ্টা হল মানসিক শক্তির শত্রু। পারফেকশনিস্টরা কাজ শুরু করতে ভয় পায়, কারণ তারা ভুল করতে চায় না। কিন্তু আপনি যদি গুড এনাফ বা যথেষ্ট ভালো কাজ দিয়ে শুরু করেন এবং পথে ভুল করতে করতে শুধরাতে থাকেন, তবে আপনি অনেক দূর যাবেন। বইটিতে একটি এক্সারসাইজ দেওয়া হয়েছে যা হলো রিজেকশন থেরাপি, অর্থাৎ ইচ্ছে করে এমন পরিস্থিতিতে যান যেখানে আপনি প্রত্যাখ্যাত হতে পারেন। যেমন কোনো দোকানদারের কাছে গিয়ে অযৌক্তিক ডিসকাউন্ট চাওয়া। যখন আপনি শুনবেন না, তখন দেখবেন আকাশ ভেঙে পড়েনি। ধীরে ধীরে আপনার মন ব্যর্থতা বা প্রত্যাখ্যানের ভয় থেকে মুক্ত হয়ে যাবে। আপনি তখন ব্যর্থতাকে আর ব্যক্তিগত অপমান হিসেবে নেবেন না, বরং ডাটা বা তথ্য হিসেবে নেবেন। যখন আপনি ব্যর্থতাকে আলিঙ্গন করতে শিখবেন, তখন আপনি অপ্রতিরোধ্য হয়ে উঠবেন, কারণ হারানোর ভয় যার নেই তাকে কেউ থামাতে পারে না। কিন্তু প্রশ্ন হলো, এই যে বারবার ব্যর্থ হওয়ার পরও উঠে দাঁড়ানো, প্রতিদিন একই রুটিন মেনে চলা, এর জন্য কি আমাদের সবসময় মোটিভেশন বা উৎসাহ থাকবে? সত্যি বলতে থাকবে না। এমন অনেক দিন আসবে যেদিন আপনার কিছুই করতে ইচ্ছে করবে না। তখন কি করবেন? তখন আপনাকে বাঁচাবে বইটির সপ্তম এবং চূড়ান্ত ধাপটি। এটি হলো মানসিক শক্তির সবচেয়ে শক্তিশালী স্তম্ভ। মোটিভেশন ফুরিয়ে গেলেও কিভাবে কাজ চালিয়ে যাবেন? চলুন সেই রহস্যময় সুপার পাওয়ার সম্পর্কে জানি, যা আপনাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলবে। ধাপ 7, মোটিভেশনের ওপর নির্ভর করা বন্ধ করুন। ডিসিপ্লিন বা শৃঙ্খলা গড়ে তুলুন। আমরা মানসিক শক্তির যাত্রার একেবারে শেষ ধাপে এসে পৌঁছেছি। এতক্ষণ আমরা অনেক কিছু শিখলাম: ভিকটিম না হওয়া, আবেগ নিয়ন্ত্রণ করা, পরিবর্তন ও ব্যর্থতাকে মেনে নেওয়া। কিন্তু এই সব কিছুকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন তা হল কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। আর এখানেই অধিকাংশ মানুষ ভুল করে। তারা মোটিভেশনের ফানি পা দেয়। লেখক ডামান জাহারিয়াডেস খুব রূঢ় কিন্তু সত্য একটি কথা বলেছেন: মোটিভেশন হলো আবর্জনার মতো। মোটিভেশন ইজ গার্বেজ। কেন? কারণ মোটিভেশন হলো একটি অনুভূতির নাম। আজ আপনার মোটিভেশন আছে, আপনি 10 ঘন্টা কাজ করলেন। কাল আপনার মন খারাপ বা বৃষ্টি হচ্ছে, আপনার মোটিভেশন নেই, আপনি কিছুই করলেন না। অনুভূতির ওপর নির্ভর করে আপনি কখনোই বড় কিছু অর্জন করতে পারবেন না। তাহলে সমাধান কি? সমাধান হলো সেলফ ডিসিপ্লিন বা আত্মশৃঙ্খল। ডিসিপ্লিন মানে হলো আপনার করতে ইচ্ছে করছে না, তবু আপনি কাজটি করছেন কারণ আপনি জানেন এটি আপনার জন্য জরুরি। মোটিভেশন আপনাকে শুরু করায়, কিন্তু ডিসিপ্লিন আপনাকে শেষ পর্যন্ত নিয়ে যায়। একজন অলিম্পিক অ্যাথলিট কি প্রতিদিন সকালে হাসি মুখে প্র্যাকটিস করতে যান? অবশ্যই না। অনেক দিন তাদের শরীর ব্যথা করে, ঘুম পায়, কিন্তু তারা যান কারণ তারা ডিসিপ্লিনড। বইটিতে ডিসিপ্লিন তৈরি করার জন্য 10 মিনিট রুল নামে একটি দারুণ টেকনিক দেওয়া হয়েছে। যখনই কোনো কাজ করতে আপনার চরম আলসেমি লাগবে, নিজেকে বলুন, আমি মাত্র 10 মিনিট এই কাজটি করব। 10 মিনিট পর যদি ভালো না লাগে তবে ছেড়ে দেব। আমাদের মস্তিষ্ক 10 মিনিটের কাজকে ভয় পায় না, কিন্তু মজার ব্যাপার হলো একবার শুরু করলে 10 মিনিট পর আপনি দেখবেন কাজটা চালিয়ে যাওয়া আর কঠিন লাগছে না, কারণ জড়তা কেটে গেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হ্যাবিট বিল্ডিং বা অভ্যাস গঠন। আপনার মেন্টাল টাফনেস কোনো একদিনের হিরোইজম নয়, এটি প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের সমষ্টি। সকালে ঠিক সময় ঘুম থেকে ওঠা, সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করা, প্রতিদিন কিছু সময় নিজের স্কিল শেখা, এই সাধারণ অভ্যাসগুলোই আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে। লেখক বলছেন, আপনার ভবিষ্যৎ আপনার আজকের অভ্যাসের মধ্যে লুকিয়ে আছে। সুতরাং মোটিভেশন ভিডিও দেখার পেছনে সময় নষ্ট না করে একটি রুটিন তৈরি করুন এবং রোবটের মতো সেই রুটিন মেনে চলুন। আপনার ভালো লাগুক বা না লাগুক, কাজ শেষ করুন। এটাই প্রফেশনাল ও অ্যামেচারদের মধ্যে পার্থক্য। অ্যামেচাররা ভালো লাগার জন্য অপেক্ষা করে, আর প্রফেশনালরা ভালো না লাগলেও কাজ করে যায়। এই 7টি ধাপ, ভিকটিম না হওয়া, আবেগ নিয়ন্ত্রণ, পরিবর্তন গ্রহণ, ফোকাস, ছোট জয়, ব্যর্থতা থেকে শিক্ষা এবং ডিসিপ্লিন, এগুলোই হলো মানসিক শক্তির ব্লুপ্রিন্ট। আপনি যদি এই 7টি অস্ত্র আপনার অস্ত্রাগারে জমা করতে পারেন, তবে জীবনের যে কোনো যুদ্ধ জয়ের জন্য আপনি প্রস্তুত। কিন্তু ভিডিওটি শেষ করার আগে একটি চূড়ান্ত প্রশ্ন থেকে যায়। এই যে এত কষ্ট করে আপনি মানসিক শক্তি অর্জন করবেন, এত স্যাক্রিফাইস করবেন, এর আসল পুরস্কার কি? এই শক্তি দিয়ে আপনি আসলে কি পাবেন?
চলুন আমরা আমাদের যাত্রার সমাপ্তিতে সেই সুন্দর ভবিষ্যৎটির এক ঝলক দেখে আসি যা আপনার জন্য অপেক্ষা করছে। বন্ধুরা, আমরা আমাদের আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ আমরা যে 7টি ধাপ নিয়ে আলোচনা করলাম, এগুলো শুধু শোনার জন্য নয়, এগুলো জীবনকে বদলে দেওয়ার হাতিয়ার। এখন নিজেকে একবার প্রশ্ন করুন, যদি আপনি সত্যিই এই 7টি ধাপ নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তবে আগামী 1 বছর পর আপনি নিজেকে কোথায় দেখবেন? কল্পনা করুন সেই মানুষটিকে যে ছোটখাটো সমস্যায় ভেঙে পড়ে না, যার আবেগের রিমোট কন্ট্রোল অন্য কারো হাতে নেই। কল্পনা করুন অফিসে বা ব্যবসায় যখন সবাই প্যানিক করছে, তখন আপনি শান্ত হয়ে সমাধানের পথ খুঁজছেন। আপনার বন্ধুরা আপনাকে সম্মানের চোখে দেখছে, কারণ তারা জানে আপনি এমন একজন মানুষ যাকে কোনো ঝড়ই টলাতে পারে না। আপনি আর ভাগ্যের দোহাই দেন না, আপনি নিজের ভাগ্য নিজেই লেখেন। এই নিউ ইউ বা আপনার নতুন সংস্করণটি হলো মেন্টাল টাফনেসের আসল পুরস্কার। লেখক ড্যামন জাহারিয়াডেস এমনটা বলেছেন, মানসিক শক্তি একদিনে তৈরি হয় না, এটি একটি ম্যারাথন, স্প্রিন্ট নয়। হয়তো কালই আপনি আবার ভুল করবেন, হয়তো আবার রাগ করে ফেলবেন, তাতে কোনো সমস্যা নেই। শুধু মনে রাখবেন, থেমে যাওয়া যাবে না। প্রতিটি দিনই হলো নিজেকে আগের দিনের চেয়ে একটু বেশি শক্তিশালী করার সুযোগ। আমাদের আজকেরই আলোচনা যদি আপনার ভেতরে সামান্যতম আগুনের স্ফুলিঙ্গ তৈরি করে থাকে, তবে সেই আগুন নিভতে দেবেন না। আজ থেকেই শুরু করুন, খুব ছোট কোনো পদক্ষেপ নিন। হয়তো আজ রাতে ঘুমানোর আগে আগামীকালের কাজের লিস্ট তৈরি করুন, অথবা কাউকে ক্ষমা করে দিন, অথবা 10 মিনিট কোনো নতুন কিছু শিখুন। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে আমি নিশ্চিত আমাদের চ্যানেলের অন্য কোনো রিলেটেড বইয়ের সামারিটিও আপনার জীবন বদলে দিতে পারে। স্ক্রিনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এখনই দেখে নিতে পারেন। আর হ্যাঁ, যাওয়ার আগে একটি কাজ অবশ্যই করবেন। কমেন্ট বক্সে লিখুন আই অ্যাম টাফ। এটি শুধু একটি কমেন্ট নয়, এটি নিজের কাছে নিজের প্রতিজ্ঞা। যারা সত্যিই তাদের জীবন বদলাতে চান, আমি তাদের কমেন্ট পড়ার অপেক্ষায় থাকব। সাবস্ক্রাইব করে বুক এক্সপ্লোরারের পরিবারের সাথে যুক্ত থাকুন, কারণ আমরা বিশ্বাস করি বইয়ের পাতায় লুকিয়ে আছে বিশ্বজয়ের চাবিকাঠি। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত শক্ত থাকুন, হার মানবেন না। ধন্যবাদ।